আপনারা রেগুলেটর হিসেবে যা করার আপনারা তা করবেন, স্টেক হোল্ডারদের মতামত নেবেন, কিন্তু তার জন্য যে আপনারা ব্যবসায়ীরা কি বলবে সেটার দিকে তাকিয়ে থাকবেন এইটা কিন্তু হবে না। আমাদেরকে একটা গভর্নেন্স মেকানিজম এখন বের করতে হবে, একটা কোঅর্ডিনেশন মেকানিজম বের করতে হবে। দেখেন আজকে আপনারা হাসিন জাহিন আপার কথা শুনেছেন। আমি কিন্তু দায়িত্ব নেওয়ার পরপরই উনাদের গ্রুপকে, প্র্যাকটিক্যাল অ্যাকশনকে, এমনকি রোহিঙ্গারা যেখানে থাকে সেখানে কিভাবে সিওয়েজ ম্যানেজমেন্ট করে, আমি যেহেতু এর আগে আরডিআরএস বলে একটা এনজিও চেয়ারপারসন ছিলাম, তারা ওইটা করেছে, ওদেরকে ডেকে এনে যে লো কস্টে কেমন করে করা যায়। এবং যারা বস্তিবাসী থাকেন তাদেরকে এখন বস্তি উচ্ছেদ করা তো সম্ভব না, আপনি তাদের আবাসনও দিতে পারবেন না, নদী ভাঙলে প্রোটেকশনও দিতে পারবেন না, কিন্তু আপনি আবার ঢাকা শহরে আসলে উচ্ছেদ করে দিবেন তা তো হবে না, সব কাজ তো একসাথে হয় না। এখন আমরা তাদের কাছ থেকে কিন্তু শুনেছি আজকে তারা কিভাবে অন্যান্য জায়গায় এই কাজগুলো করছেন এবং সফল হচ্ছে, কাজে লো কস্টকে ওইটার পর্যায়ে আনা সম্ভব। এখন কথা হচ্ছে যে আমরা কেউ কারো জায়গাটা ছাড়তে রাজি না, কিন্তু আসলে আজকে আপনি ওয়াসাতে কাজ করতেছেন, কালকে তো আপনি রাজুকে চলে আসতে পারেন, কালকে আপনি রাজুকে আছেন, পরশু তো আপনি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে চলে আসতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যখন রিটায়ারমেন্ট করে বাজারে যাবেন বাজার করতে, আপনার যদি একটা পরিচয় থাকে যে ঢাকা শহরের এই সমস্যাটাকে আপনি সমাধান করে দিয়ে আসছিলেন, তা আপনি রাজুকেই থাকেন না কেন, ওয়াসাতেই থাকেন না কেন, সিটি কর্পোরেশনে থাকেন না কেন, ডিওইতেই থাকেন না কেন, এইটাই হচ্ছে আমাদের আসল কাজ। আমরা কোন প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠানের ম্যান্ডেটটাকে আমরা বড় করে দেখব। প্রসেসটা সবসময় যে আমি আমার সাম্রাজ্যের অধিকর্তা এবং আমার মতেই চলতে হবে এইটা হলে কিন্তু হবে না। আমাদের এখানে নগর গভর্নেন্সের একটা কনসেপ্ট এসেছিল, এই যে কেউ কারো জায়গা ছাড়বে না তো, কেউ কারো যে সাম্রাজ্য এই সাম্রাজ্য ছাড়বে না তো, কিন্তু সাম্রাজ্য রাখতে গিয়ে দেখা যায় আসল ম্যান্ডেটে কম্প্রোমাইজ করে ফেলি। তো রাজুকের প্রতি আমার অনুরোধ থাকবে, তারা তাদের আইনটা যেহেতু পরিবর্তন করছেন, ঢাকা শহরের কিছু হলেই কিন্তু আপনার দিকে মানুষ ফিঙ্গার পয়েন্ট করবে। ঠিক যেরকম ভাবে কোথাও বালু তুললে, পাথর তুললে আমার দিকে আঙ্গুল দেয়, যদিও বালু আর পাথর এখন আর আমার বিষয় না, তারপরেও আমাকে বলবে, অ্যান্ড আই এম হ্যাপি। আমি দায়িত্ব নিতে আমার কোনো সমস্যা নেই, আমি দায়িত্ব নিব, যে সংস্থার সাথে কাজ করতে হয় আমি কাজ করব। আমার মনে হয় যে আপনারা এইখানে একটু ওয়াসার সাথে কথা বলেন, যে আপনারা যদি বিল্ডিং কোডে এই জিনিসটা ঢুকিয়ে দেন। আর আশরাফ ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ, আশরাফ ভাই আমি আর আগামী মাসে শুনতে চাই না, আমি সেই 10 বছর যাবৎ শুনে যাচ্ছি বিল্ডিং কোড ফাইনালাইজ হচ্ছে, এই আগামী মাসেই হচ্ছে, এই আগামী মাসটা যেন নভেম্বর 2025 হয় বা সর্বোচ্চ অক্টোবর 2025 হয় বা সর্বোচ্চ নভেম্বর 2025 হয়। সবচেয়ে অবসবাসযোগ্য রাজধানীর, সবচাইতে ঘনবহুল জনবসতিপূর্ণ রাজধানীর বিল্ডিং কোডই আমরা ফাইনাল করতে পারি না। এটা যদি রিহাব না মানে মানবে না, যদি অন্য কোনো সেক্টর না মানে মানবে না। আপনারা রেগুলেটর হিসেবে যা করার আপনারা তা করবেন, স্টেক হোল্ডারদের মতামত নেবেন, কিন্তু তার জন্য যে আপনারা ব্যবসায়ীরা কি বলবে সেটার দিকে তাকিয়ে থাকবেন এইটা কিন্তু হবে না। আমরা নগরবাসীদেরও আমাদের একটা বেঁচে থাকার অধিকার, এখানে নগরবাসীদেরও দোষ আছে, সবাই সবার জমিতে 12 তলা বিল্ডিং চায়, কিন্তু কেউ চিন্তা করে না সিউয়েজ কোত্থেকে হবে, সবাই সবার বাসাতে 12 তলা বিল্ডিং চায়, কেউ চিন্তা করে না পানি কোথা থেকে আসবে। ফলে আশরাফ ভাই আমাদের বিল্ডিং কোডে এটা আনতে হবে। আপনি যদি বিল্ডিং কোডে আপনি মনে করেন আপনার আরো সময় লাগবে, তাহলে আমাদেরকে বলে দেন, আমরা সরাসরি এটা আইনে ইনকর্পোরেট করে ফেলি। এখানে ওয়াসাকেও আসতে হবে, যদি রাজুক একটা তার আইন যেহেতু করছে, রাজুকের আইনের মধ্যে একটা গভর্নেন্স মেকানিজম নিয়ে আসেন, যে কেমন করে সিওয়েজ ম্যানেজমেন্টে, ওয়েস্ট ম্যানেজমেন্টে, যেগুলো হয়তো সিটি কর্পোরেশনের কাজ, বাট কোঅর্ডিনেশনটা একটা না একটা কাউকে তো ফ্যাসিলিটেট করতে হবে। এবং ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বর্জ্য পোড়ানো হয়, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বর্জ্য ফেলে রাখে, আমি কিন্তু ফোন পাই, আপা এখান থেকে বর্জ্য পরিষ্কার হচ্ছে না, আমি বলি এটা এজাজকে বলেন, এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে বলেন, ফোনটা আমাকে করবে। সো আমাদেরকে একটা গভর্নেন্স মেকানিজম এখন বের করতে হবে, একটা কোঅর্ডিনেশন মেকানিজম বের করতে হবে। তো টু কনক্লুড আই উড সে যে সমস্যার চারপাশে ঘোরার আর সময় নাই, এখন সমাধান করতে হবে। আজকের দিনটা ব্যতিক্রমী যে আজকে আমরা সমাধানের কথা শুনেছি, যেহেতু আজকে আমরা সমাধানের কথা শুনেছি, আমি সারাদিন নদী ড্রেজিং করলেও কিছু হবে না, আমি সারাদিন খাল ড্রেজিং করলেও কিছু হবে না, যদি আবর্জনা ব্যবস্থাপনা এবং সিওয়েজ ব্যবস্থাপনা একই সাথে সাইমালটেনিয়াসলি আমরা ঠিক না করি। আজকে আমরা সিওয়েজ ব্যবস্থাপনায় হাত দিয়েছি, আমরা আজকে ধারণার কথা শুনেছি, এই ধারণাগুলো কিন্তু কেবল ধারণা না, এই ধারণাগুলো কাজ করছে, বিভিন্ন দেশে কাজ করছে।
আমাদের দেশেও এটাকে কাজ করাতে হবে। 12টা ফ্ল্যাট আছে এমন একটা বিল্ডিংয়ে, যদি আপনার 20 লাখ টাকা লাগে এটা ইনস্টল করতে, আপনি 12টা ফ্ল্যাটে ভাগ করে দেন টাকাটা, এটা পারা যাবে না, এটা কিন্তু আমরা মনে করি না। কি সময়ের মধ্যে আমরা এটা করব, কোন এলাকাগুলোকে আমরা প্রাথমিকভাবে টার্গেট করব, এইগুলো যদি আমরা ওয়ার্কআউট করে ফেলতে পারি, তাহলে আমি মনে করি এই রাজুকের যে আইনটা হচ্ছে এখানে একটা লিগ্যাল কাভারেজ দেওয়া যায়, এবং সেখানে বাস্তবায়নের দায়িত্ব হয়তো ঢাকা ওয়াসা নিয়ে নিতে পারে। যে প্রত্যেক হাউস হোল্ডে রাজুক যদি ম্যান্ডেটারি করে দেয়, এটা বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না, এটা ঢাকা ওয়াসা, খাল রক্ষার দায়িত্বে আছেন সিটি কর্পোরেশনরা, এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ম্যান্ডেটারি করবে, তারা এলাকা ভাগ করে নিয়ে নেক। কারণ আমাদের তো জনবল নাই, রাজুকেরও অত জনবল নাই, ওয়াসারও অত জনবল নাই, সিটি কর্পোরেশনের নাই, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টেরও নাই, আমরা সবাই ভাগ করে নেব মনিটরিং এর কাজটা।